এই বঙ্গবন্ধুকে বা মৃত শেখ মুজিবকে এত ভয় কেন সরকারের? আপনি কিভাবে দেখেন? আমার ধন্যবাদ আপনাকে এই একটা স্পর্শকাতর বিষয় আমাকে প্রশ্ন করার জন্য। তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার বক্তব্যের শুরুতেই আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এই মহান দিনে মানুষের উত্থান আসে, উত্থান পতন আছে। বঙ্গবন্ধু বাংলাদেশ এটা উত্থান ছিল ৭১ সনে, ৭১ সনে পূর্বে বঙ্গবন্ধু হয়েছেন, তারপর জাতির পিতা হয়েছেন, তারপরে তার পতন হয়েছে। এটা প্রতিটি মানুষের জীবনে উত্থানে পতন হয়। প্রতিটি মানুষই তার সবসময় তার উচ্চ শৃঙ্গে থাকে না। কেউ হয়তো জীবদ্দশায় থাকে না, কেউ হয়তো মৃত্যুর পরে থাকে না। অনেকে স্বাভাবিক মৃত্যু হলেও পরে ইতিহাস থেকে হারিয়ে যায়। যেমন আজকে যদি আমরা রাশিয়া থেকে লেনিন কিন্তু বহু বছর পরে রাশিয়ার ইতিহাস থেকে হারিয়ে গেছে। এরকম পৃথিবীতে অনেক কিছু আমরা দেখতে পারি, মানুষের উত্থান পতন হয়। আজকে বঙ্গবন্ধুর পতন হয়েছে 15ই আগস্টে। সেটা আমাদের ইতিহাস, সেটা পক্ষে বিপক্ষে আমরা অনেক কথা বলেছি। আমরা মুক্তিযুদ্ধ হিসাবে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। আমরা 15ই আগস্টে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। একজন মুক্তিযুদ্ধ হিসাবে, তৎকালীন সামরিক বাহিনীর অফিসার হিসেবে আমরা কিন্তু 75 সনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম বলেই বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছিল। এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে পরবর্তীতে বহুদলীয় রাজনীতি বাংলাদেশে কায়েম হয়েছিল। কিন্তু আজকে যে আপনি বলছেন সরকারের ভয় কেন, আমার মনে হয় এই সরকারটা এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, একক কোনো সরকার নাই। ডক্টর ইউনূস সাহেবের যে সরকারটা, সেই সরকারটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। কারণ আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে একটি নির্বাচনের আহ্বান জানিয়েছেন এবং নির্বাচন দিবেন। কিন্তু তাই নয়, উনি সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে উনি বলেছেন যে রোজার আগে অবশ্যই নির্বাচন হবে এবং তিনি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সুস্পষ্ট দিকে আশা জাগিয়েছে, আশা জাগানিয়া সৃষ্টি হয়েছে। এখানে আমার মনে হয় সরকারের মধ্যে ডক্টর ইউনূস একগরে হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ৮ জন উপদেষ্টা সম্বন্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। হঠাৎ করে ৮ জনের নাম কেন আসলো? আমরা যেটা প্রান্তরে জানতে পারলাম যে ভিতরে অনেক উপদেষ্টারা এই নির্বাচনের কার্যক্রমের সঙ্গে একমত নন। তারা চাচ্ছিলেন ডক্টর ইউনূস সাহেবের কাঁধে বন্দুক রেখে আরো কিছুদিন ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য। ফলে তারা সবসময় জুজুর ভয় দেখায়। তারা এখন শেখ হাসিনা পরাজিত হওয়ার পরে, শেখ হাসিনা করার পরে তারা শেখ হাসিনাকে না পেয়ে এখন এই 32 নম্বর ভেঙে তারা হিরোইজম দেখার চেষ্টা করেছেন, তারা মহানায়ক হওয়ার চেষ্টা করেছেন। দুর্ভাগ্য করে দেখেন আজকে যত বেশি আঘাত করা হচ্ছে বঙ্গবন্ধুকে, ততই বেশি বঙ্গবন্ধু আরো শক্তিশালী হয়ে উঠছেন। কেউ বুঝতে পারছেন না, আপনি বঙ্গবন্ধুকে তো আপনি এই জনগণের মন থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না। ওই পুরনো প্রজন্মকে তো পারবেনই না, নতুন প্রজন্ম তো বাংলাদেশকে গর্ব করতে গেলে বঙ্গবন্ধুর নাম আসবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসবে, মৌলানা ভাসানীর নাম আসবে। এই নামগুলো তো মুছবেন কি করে? বাংলাদেশের সঙ্গে এদের নামগুলো আসবে, মনি সিংয়ের নাম আসবে, কমিউনিস্ট নেতা মনি সিংয়ের নাম আসবে, মুজাফফর আহমদ সাহেবের নাম আসবে। এখানে যে যত কিছু বলুক, এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক তৎকালীন যে বড় বড় নেতারা ছিলেন তাদের নাম ঘুরে ফিরে আসবে। এই দেশের ছাত্র আন্দোলনের যে প্রধান পুরুষ তোফায়েল আহমেদ বলেন বা আসম রব বলেন, নুর আলম খান বলেন, আব্দুল কুদ্দুস মাখন বলেন, তাদের নাম আসবে। কারণ তারা সেদিন 69 ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তৎকালীন পাকিস্তান বা তথা বাংলাদেশ সৃষ্টির পিছনে তারা ভীষণ অবদান রেখে গেছেন। এগুলো আপনি অস্বীকার করবেন কি করে? আর এগুলো অস্বীকার করতে গেলেই আপনার রাজনৈতিক অবস্থান তো স্পষ্ট হয়ে যায়। আপনি যদি আজকে বাংলাদেশ না মানেন, আজকে যদি আপনি বাংলাদেশের পতাকা না মানেন, আজকে যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা না মানেন, বাংলাদেশের সার্বভৌমত্ব না মানেন, বাংলাদেশের সংবিধান না মানেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে না মানেন, তাহলে আপনি তো আপনার অবস্থানে তো বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো আপনি আগামী প্রজন্মের কাছে কি করে সান্ত্বনা দিবেন? একটি প্রজন্ম কি করে তার স্থপতিদিকে অবিশ্বাস করবে, তাদেরকে অস্বীকার করবে? আজকে কি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন, জেফারসন
এদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন? ওয়াশিংটন জেফারসনের মধ্যে বিরোধ হয়েছে, পরবর্তী বিরোধ হয়েছে, কিন্তু মার্কিনীরা কি কোনোদিন অস্বীকার করতে পারবে তাদের অবদান? আজকে বিজেপি যত কিছুই বলুক, জওহরলাল নেহরুকে অস্বীকার করতে পারবে? তারা জওহরলাল নেহরু কংগ্রেসের পার্টির বিরুদ্ধে, কিন্তু তারা কি জওহরলাল নেহরুকে বা এমনকি আসে তারা কঠোর বিজেপির লোকেরাও তো গান্ধীকে অস্বীকার করতে পারবে না। মহাত্মা গান্ধীকে তারা মহাত্মা গান্ধী বলতে হবে, সেখানে তারা অস্বীকার করতে পারবে না। আজকে পাকিস্তানিরা মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করেছে, মুসলিম লীগকে বারবার ক্ষমতা থেকে দূর করে দিয়েছে, এমনকি ইমরানের পার্টি আসছে, ভুট্টোর পার্টি আসছে ক্ষমতায়, কিন্তু তারা কি মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজমকে অস্বীকার করতে পেরেছে? লিয়াকত আলী খানকে অস্বীকার করতে পারছে? তারা কি পারতেছে? এটা সম্ভব না। ইতিহাসের চাকা ঘোরানো যায় না। ইতিহাসকে অস্বীকার করতে গেলে নিজেরাই অস্বীকার হয়ে যেতে হয়। ইতিহাসকে যারা বাস্তবতার দিকে দেখে না, ইতিহাস অস্বীকার করার চেষ্টা করে, সময় হারিয়ে যায়। আজকে ডক্টর ইউনূসকে দিয়ে একটা কথা বলানো হয়েছিল যে আমরা রিসেট বাটন রিসেট করে দিয়েছি। ডক্টর ইউনূস সাহেব কথাটা বলার পরে কিন্তু আর জীবন রিপিট করেন নাই, উনি কিন্তু এই বক্তব্যটা রিপিট করেন নাই। ডক্টর ইউনূসকে আমরা অনেকভাবে হয়তো আমরা তাকে ভুল বুঝেছি, তার প্রতি আমাদের প্রত্যাশা যা ছিল আমরা অনেক সময় সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন না। কিন্তু গত 5ই আগস্ট উনি যখন ঘোষণা দিলেন, 28টি দফা দিলেন জুলাই ঘোষণা হিসাবে, এবং একই দিন রাত্রিবেলা উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমি যথাশীঘ্র একটা নির্বাচনের তারিখ ঘোষণা করব এবং আমি নির্বাচনের তারিখ জানিয়ে দেব। এবং ঠিক 24 ঘন্টার মধ্যে পরের দিন 6 আগস্ট উনি একটা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলে দিলেন যে আগামী রোজা 2026 সনে রোজার আগে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন, এবং সেটা যেন যে কোনো অবস্থাতে রোজার আগে হয়, অর্থাৎ 14-15 বা 15 জুলাই যদি ফেব্রুয়ারি নির্বাচন রোজা হয় বা 16 হয় তার আগে। এই জন্য আমরা অনেকেই ভাবতেছি হয়তো আগামী 12 ফেব্রুয়ারি বা এর আশেপাশে কোনোদিন হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এবং সারা জাতি আজকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই একটা সুন্দর গণতান্ত্রিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখলাম গতকালকে এই সরকারের তথ্য সচিব সরকারের কেউ না, তথ্য সচিব হলেন, সরি আমি একটু পরিষ্কার করে বলি, প্রধান উপদেষ্টার তথ্য সচিব বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটা চাকরি, কমপ্লিটলি একটা চাকরি, এবং ওনার ব্যক্তিগত স্টাফ, প্রেস সেক্রেটারি, তথ্য সচিব প্রেস সেক্রেটারি, অ্যাবসলিউট স্টাফ। হি ইজ নোবডি, সে গভর্নমেন্টের কিচ্ছু না, সে সরকারের কোনো অংশ না। সরকার মানে তার কামলা কুমলা না। প্রধান উপদেষ্টা বাসায় ওই অনেক ওয়েটার আছে, ম্যাস ওয়েটার আছে যারা ওনাকে চা পান খাওয়ায়, তাহলে ওরা কি সরকার? ওনার বাড়িতে ভিতরে বুয়া আছে যারা রান্না বান্না করে দেয় ওনাকে, তাহলে সেও কি সরকার? তো এই প্রেস সচিব এরকম একটি ওনার কর্মচারী, ওনার একজন ব্যক্তিগত কর্মচারী, সে বিভিন্ন রাষ্ট্র ব্যাপারে বিভিন্ন বয়ান দেয়, এটাই সমসৃষ্টি করছে। সে হঠাৎ করে কথা নাই বার্তা নাই বলছে 15 আগস্টের দিন কেউ ঘুরতে বেরোতে পারবে না। আরে বেটা, তোমার বাবার দেশ এটা, কে ঘুরতে বেরোবে না করবে, কে কাকে মানবে, কে কাকে? আরে ভাই, এটা যে কোনো মানুষের মৃত্যু দিনে মিলাদ পড়ানোর ইসলামিক জায়েজ। শেখ মুজিব তোমার বাপ হইতে না পারে, কিন্তু আরেকজন তো বাপ, আমার মতো বহুত লোকের তো বাপ মনে করে তাকে, তার অধিকার তুমি হরণ করে ফেলবা। তুমি একটা যদি প্রধান উপদেষ্টা হিসাবে বলতেন আমরা এটা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু ওনার একটা কর্মচারী, প্রেস সেক্রেটারি কর্মচারী, আমি তো বললাম যে ওই ওনার অফিসে অনেক কর্মচারী আছে, তার চা খাওয়াও কি কর্মচারী না? প্রধান উপদেষ্টার কর্মচারী না? বলেন, তাহলে সে কি আমি সরকার? তাহলে এই কথাটা বলে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে। আর আপনি যেটা বলেন যে বিএনপির লোকেরা গেছে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপির কোনো লোক যায় নাই। আমাদের দেশে কিছু লোক আছে, এটি আপনি প্রমাণ করলেন যে ছাত্র শিবিরের একটা ছেলেকেও আঘাত করেছে। তার মানে কি হচ্ছে? ছাত্র শিবিরের ছেলেটাকে ছাত্র শিবিরের লোককে চিনি, আমরা চিনি না। বিএনপি কোনো লোক ছাত্র শিবির লোককে চেনার কথা না, কারণ তারা ইন ডিসগাইজ থাকে, গোপনে থাকে। এখানে বিএনপির নাম ভাঙাইয়া কোনো একটি
স্বাধীনতা বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ বিরোধী চক্র, বঙ্গবন্ধু বিরোধী চক্র এই বিএনপির নাম ভাঙ্গাই কাজটি করতেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, স্পষ্ট করে বলছি, 32 নম্বরে আশেপাশে বিএনপির কোন নেতা কর্মী যায় নাই। এটা তারেক রহমানকে হেয় করার জন্য, বিএনপি নেতৃবৃন্দকে হেয় করার জন্য একটি স্বাধীনতা বিরোধী চক্র এই কাজটা করেছে, এবং তারই প্রমাণ হিসেবে তারা রেখে দিয়েছে যে ছাত্র শিবিরের একজন নেতার গায়ে হাত তুলেছে, যেটা আপনি আপনার তথ্যে প্রকাশ করলেন, আমি জানি না। তার মানে কি? আমি বিভিন্ন জায়গায় প্রচারিত এই জায়গাতেই বললাম আর কি। তাহলে ওরা যদি বিএনপির লোক হইতো, তাহলে তারা তো ছাত্রলীগকে আঘাত করতো। শিবির তো আপন ভাই আমাদের, শিবির তো আমাদের লোক, আপন লোক। আমরা একসঙ্গে গত 15 বছর ধরে এই সরকার বিরোধী, এই হাসিনা বিরোধী আন্দোলন করে আসতেছি, আমরা কেন তাকে আঘাত করব? আর আমাদের মধ্যে তো শিবিরের প্রচুর লোক ঢুকেছে, জামাতের এখনো অনেক লোক আমাদের সঙ্গে আছে, আমাদের দলে আছে, আমরা তাদেরকে চিনি, ব্যক্তিগত তাদেরকে চিনি, তারা আছে। কারণ তাদের তৎকালীন সময় তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে তাদের থাকা প্রয়োজন ছিল, তারা ছিল। এখন যারা গিয়েছে, আপনি যাদেরকে বলতেছেন 32 নম্বরে গিয়ে যারা মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, তারা কেউই বিএনপির লোক না। এমনকি যদি কোনো পদধারী লোক হয়ে থাকে, তাও আমি বলবো সে বিএনপির লোক না, সে হলো ওই যে ঘুপটে মেরে থাকা বিএনপিতে ওই লোক। এবং তারেক রহমান সাহেবকে বেকায়দা ফেলানোর জন্য, বিএনপির নেতৃত্বকে বেকায়দা ফেলানোর জন্য ওরা 32 নম্বরে গেছে। আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সমস্যা না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বিএনপির জন্ম হয় নাই, বিএনপির জন্ম হয়েছে খন্দকার মুস্তাককে বিতাড়িত করার পরে। বিএনপি ক্ষমতায় আসছে 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে। 15 আগস্টের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি 15 আগস্টের শেখ মুজিবের পক্ষেও না, আবার তার মৃত্যুর বিপক্ষেও না, তার কোনো কনসার্ন না। 7ই নভেম্বরে যখন ভারত খালেদ মুশাররফের নেতৃত্বে কু করে বাংলাদেশকে ভারতের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন সিপাহী বিপ্লবের উত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থান হয়েছে। এখানে বিএনপি বঙ্গবন্ধুর বিপক্ষে নয়। পরবর্তীতে যখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হলো, এই জিয়াউর রহমান সাহেব পুনর্বাসিত করে গেলেন, উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। উনি বাকশাল বাতিল করে দিয়ে উনি বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, যেখানে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করা হলো। পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেছে, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের সংঘাতটা আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সংঘাত আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার অনুগতদের বিরুদ্ধে, কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। এবং আমি মনে করি বিএনপির কোন সংঘাত বিএনপির বঙ্গবন্ধুর বিরুদ্ধে হতে পারে না। এটা তারেক রহমান সাহেব বলবেন না, দেশমাতা খালেদা জিয়াও বলবেন না। কাজে আপনি যেটা বলছেন এখানে এই খবরটা বিভ্রান্তিমূলক, এবং এটা অপপ্রচার চালানো হচ্ছে, এবং বিএনপির নাম দিয়ে স্বাধীনতা বিরোধীরা এই কাজটা করতেছে। কারণ ওরা ওই নাম দিয়ে জামাত বা ছাত্র শিবির বা এরা ওদের নাম দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলার সাহস এখনো বাংলাদেশে রাখে না। এখনো তারা স্পষ্টভাবে কথা বলতে পারে। এনসিপি ছেড়ে দিতে বলাবে, এনসিপির ছেলে দেখে দেখেন কি বিপদে ফেলা দিয়েছিল ইয়াতে টুঙ্গিপাড়া নিয়ে, গোপালগঞ্জ বক্তব্য দিতে গিয়া কি বিপদে ফেলা দিয়েছিল। আজ পর্যন্ত জামাত কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই। জামাত কিন্তু এখন পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা দিবেও না। তারা হয়তো আমাদের দিয়ে দেওয়াবে, বিএনপি কে দেওয়াবে। এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তাদের উদ্দেশ্যটা কি, কেন বিএনপি কে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, যে সমস্ত নেতাদেরকে দিয়ে বলা হচ্ছে তারা কতটুকু বিএনপির, এটা যখন বিএনপির লোকের অনুধাবন করবে তখনই বিএনপির জন্য মঙ্গল হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। একেবারে। তাহলে আপনি বিএনপির প্রসঙ্গ পার্টটা রেখে যদি আমরা বলি, সরকার কেন ভয় পাচ্ছে তাহলে বঙ্গবন্ধুকে? আমি তো আবার বলি, সরকার তো ভয় পাচ্ছে না, সরকারের চাকর বাকর, সরকারের চাকর বাকর। আমি তো আপনাকে কেমন বুঝালাম? সরকার কোন উপদেষ্টা বা সরকার কি একটি কথা বলছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে? একটি কথা কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে? বলেন। কিন্তু বলেছে চাকর বাকরেরা, বলেছে শফিকুল আলম। শফিকুল আলম তো সরকারি কেউ না। আপনি সরকারকে কেন বলছেন? সরকার তো কোনো অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো বক্তব্য অন্তপক্ষে এই গত কয়েকদিনে দেয় নাই। উনি বাটন রিসেট করতে গিয়ে, পুরো মুক্তিযুদ্ধ ঘোষণা করতে গিয়ে উনি সেখান থেকে ফিরে আসছেন। ডক্টর ইউনূস সাহেব তো একবার কথা বলেন নাই। কাজে আপনি কেন সরকারকে দায়ী করবেন? সরকারের তো কিছু নাই। এটা শফিকুল আলম
বক্তব্যটা দিয়েছে গতকালকে, প্রেস রিলিজ দিয়েছে, সংবাদ বলেছে আপনারা সেই সংবাদ প্রেমীরা, আপনারা সাংবাদিকরা সেটা প্রচার করেছেন। তারা আপনাদের কাছে শফিকুল আলম তো অনেক বড় মানে মানে পূজনীয় ব্যক্তি, আপনাদের গুরু, কারণ তার কথা এখন আপনাদের চাকরি হয়, আপনাদের বাকরি হয়, আপনারা কোন পেপারে থাকবেন, কোথায় থাকবেন না, সবকিছু নির্ভর করে কোন পত্রিকা কোন নিউজ ছাপাবে, কোন নিউজ দিবে। সবাই তো এখন ডক্টর ইউনূসকে তারা কেউ চেনে না। এই সংবাদ মহল আজকের মেইন স্ট্রিম মেইন লাইন তারা ডক্টর ইউনূসকে চেনে না, তারা চিনে শফিকুল আলমকে। শফিকুল আলম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, সে তার অস্তিত্বের কারণে সে এখানে একটা বঙ্গবন্ধু বিরোধী ফোবিয়া তৈরি করে সে ফায়দা লুটার চেষ্টা করছে। আমি পরিষ্কার বলছি, সরকার অবশ্যই বঙ্গবন্ধু বিপক্ষে যাচ্ছে না, ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে তার ভিতরের এই চাকর বাকরেরা, যারা এই ফোবিয়া তুলে তাদের অবস্থানটাকে তারা আরো নিজেদেরকে নিরাপদ রাখতে চায় বা তারা তাদের চাকরিটা টিকায় রাখতে চায়। তারা মনে করে এই কথাটা বললে সরকারের ভিতরে তাদের গুরুত্ব বাড়বে, একটা মহল তাদেরকে বাহাবা দিবে, শাবাশি দিবে। সেই মহলটা হয়তো এখন হালুয়া রুটিতে বকরা দিতে পারে। এখন যে প্রশাসন আছে, এই প্রশাসন কি? এই প্রশাসন উঠতে বইতে এখন আওয়ামী লীগ গালি দিতে হবে, না হলে এই প্রশাসনের চাকরি থাকবে না। একসময় এই প্রশাসন, এই পুলিশ বলেন, এই সিভিল প্রশাসন বলেন, তারা উঠতে বইতে বঙ্গবন্ধুর গান গাইতে হইতো, বঙ্গবন্ধুকে জপ্ত হইতো এবং আওয়ামী লীগের স্তুতি গাইতে হইতো। এখন এরাই তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, তাদের পোস্টিং বাঁচিয়ে রাখার জন্য, ডিসিএস থাকার জন্য, তারা বিভিন্ন পুলিশের দায়িত্ব থাকার জন্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান থাকার জন্য, আইজিপি থাকার জন্য, তারা এখন উঠতে বইতে সারাদিন শুধু আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে, আর বঙ্গবন্ধুর বিরোধিতাও একই অংশ হিসাবে করে, শুধু তাদের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। এটার ব্যাপারে আমার মনে হয় না, আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার কর্মচারী এটা সরকারের কেউ না, প্রেস সেক্রেটারিকে, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রধান উপদেষ্টা তো তার এই বক্তব্যের কোনো জানান নাই যে না এই বক্তব্য আমাদের না। যেমন ধরেন আপনি আগে বলছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির খবর, বিএনপির চেয়ারপারসনের সচিব পিএস বলছিলেন, আব্দুস সাত্তার সাবেক সচিব, তিনি বলছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির খবর তথ্য প্রমাণ তার কাছে আছে। পরদিনই বিএনপি স্টেটমেন্ট দিছে এই বক্তব্য আমাদের না, এই বক্তব্য ওনার ব্যক্তিগত। এইরকম সরকারের তরফ থেকে তো এই বক্তব্য আসে নাই যে এই বক্তব্য শফিকুলের সাহেবের বা প্রেস সচিবের, এটা সরকারের বক্তব্য না। এখন কোথার সঙ্গে কি ধান বানতে ঘি? আপনি এখন প্রশ্ন হয়েছে যে এখানে ডক্টর ইউনূস সরকার তো একঘরে হয়ে গেছে, প্রথম শুরুটাই করছিলাম এইভাবে। ফার্স্ট স্টার্টিং ডে ছিল যে উনি একঘরে হয়ে গেছেন, ওনার সঙ্গে এখন আর ওনার সাঙ্গপাঙ্গরা নাই। উনি এখন অনেকটা বন্দি অবস্থায় চলে গেছেন। সেনাবাহিনী ওনার সঙ্গে নাই, পুলিশ বাহিনী ওনার সঙ্গে নাই, এনসিপি নাই, এনসিপি ছেড়ে দেখে এখন ধ্বংস করে দিয়েছেন। শফিকুল আলম তার সঙ্গে নাই, এই 8 জন উপদেষ্টা তার সঙ্গে নাই। কাদের সঙ্গে কার নিয়ে কথা বলবে? তার কথাটা তো প্রচার করবে কে? তাহলে তো সে প্রতিদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। আপনি কিন্তু স্পষ্ট করে দিয়ে আসছেন যখন বলছেন, ওনার এই কথাটা বলার কি দরকার ছিল মালয়েশিয়াতে গিয়া যে নির্বাচন যথাসময় হবে এবং উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই কথাটা কি ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে? এটা কি ওনার পরিষদে, ওনার উপদেষ্টা পরিষদে বসে আলোচনা হয়েছে, কথা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে? বলে সিদ্ধান্ত নম্বর কত আমাদেরকে জানান। হয় নাই। কাজেই আমি পরিষ্কার বলতে চাই, সরকারের ভিতরে একটা সরকার দাঁড়িয়ে গেছে। সেই সরকার এখন বেকাতে ফেলে দিতে চাচ্ছে ডক্টর ইউনূসকে। তারা চাপের মুখে রাখতে চাচ্ছে যাতে ডক্টর ইউনূস এই বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জন্য কল্যাণকর কিছু করতে না পারে। আপনি দেখেন আমাদের অতীত ইতিহাসগুলো দেখেন না, প্রতিটা সরকার কিভাবে অসহায় করে ফেলি। তার পারিপার্শ্বিকতা যাদেরকে নিয়ে আমরা শক্তিশালী করি, তাদের হাতে আমরা কিভাবে বন্দী হয়ে যাই। আজকে ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু এনসিপির ছেলেরাও দেখা করতে পারে না। আজকে হাসনাতের ক্ষমতা নাই দেখা করা ডক্টর ইউনূসের সঙ্গে। এখন আজকে কিন্তু সার্জিস চাইলেই এখন দেখা করতে পারবে না। এই যে ওদের উপদেষ্টা, যে এনসিপির যে প্রধান নাহিদ ইচ্ছা করলে এখন গিয়ে প্রধান উপদেষ্টা দেখা করতে পারবে না। আজকে দেখেন, আপনি দেখেন, আপনি বাস্তবে দেখেন, দেখা হবে না।
এখন দেখা করতে হলে তাকে ওই নর্মাল চ্যানেলে যেতে হবে, যে চ্যানেল আমাকেও দেখা করার জন্য যেতে হবে, আপনাকেও দেখা করার যেতে হবে, ওই নর্মাল চ্যানেল ফলো করতে হবে। আজকে আপনি বাস্তবতাগুলো আপনি অনুধাবন করার চেষ্টা করেন। আজকে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগাতার ভাবে আজকে কথা বলা হচ্ছে। আমার প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আসিফ মাহমুদের বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে, আসিফ মাহমুদ নিজে তো প্রেস রিলিজ করে বলেছে। আপনি আসিফ মাহমুদকে কেন টার্গেট করলেন? আপনি আসিফ মাহমুদ চাঁদা চেয়েছে, রাত্রেবেলা পুলিশে গেছে, এই রাত্রে গেলে মোটরসাইকেলে ঘুরতেছে, এইগুলা তো সরকার জানা, পুলিশের জানা, তো পুলিশ এগুলো প্রকাশ করে না কেন? আজকে যে ছেলেটা একটা ভিডিও ভাইরাল আপনারা বলছেন, বলা হচ্ছে, এই অপু যদি বক্তব্যটা ভাইরাল না করে যেত, তার গ্রেফতার হওয়ার আগেই তো সেটা দিয়েছে, কিন্তু গ্রেফতার হওয়ার পরে ভাইরালটা দেওয়ার কথা না। তাহলে অপু তো তার অবস্থানটাকে পরিষ্কার করে জাতির সামনে। অপুর ভাইরালটা তো অপু তো করে নাই, অপু এটাকে ভিডিও করে গিয়েছে, সে ভাবছে যে আমার উপরে একটা চাপ আসতে পারে, সে আত্মপক্ষ সমর্থন করেছে, যার অধিকার সবার আছে। আপনি সে আত্মপক্ষ সমর্থন করেছে, সে সমর্থন করে সে বলেছে, সেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে কেন? সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, মানুষ সেটা মেনে নিয়েছে। তাহলে এটা তো প্রশাসনের যে পুলিশ আছে, আমার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদের তো বের করা উচিত। কারণ যদি কোনো কারণে ধরে নিলাম যে আসিফ মাহমুদ রাত্রেবেলা গুলশানে গেছে, অপু যে কথাটা বলতেছে অপুর কথাটা সঠিক, তাহলে সরকার তো সবার আগে জানবে। কারণ আসিফ মাহমুদ তো আন্ডার পুলিশ প্রোটেকশন থাকে সবসময়, প্রটোকলের মধ্যেই থাকে। সে প্রোটোকলের বাইরে সে যাবে কি করে? এটা তো প্রকাশ করে দিল। হ্যাঁ, কাজে এইগুলোকে তো লিঙ্ক করে দেওয়া হয়েছে। ওই ছেলেটাও স্মার্টলি জানে আমাকে আমার একটা অ্যালিগেশন আনতে হবে, আমাকে একটা কাউন্টার অ্যালিগেশন দাঁড় করাতে হবে। এটা তো সিম্পল, এটাকে আমরা বলি যে ব্লেম গেম। এটা তো আমরা অতীত করে আসছি যে আমাকে ব্লেম গেমে ফালতেছে কারা? সরকার একটা মহল। কাজে অপু সিলেক্ট করেছে যে আমাকেও একটা কাউকে আনতে হবে। সে হয়তো সফট টার্গেট হিসেবে পেয়েছে আসিফ মাহমুদকে। কারণ আসিফ মাহমুদ নিয়ে কথা হচ্ছে, তার বাবাকে নিয়ে কথা হচ্ছে, বিভিন্নভাবে সে কন্ট্রোভার্সি হয়েছে, তার বিভিন্ন জিনিস হয়েছে, এবং আসিফ মাহমুদকে সে সফট টার্গেট পেয়েছে, সেটা সে প্রকাশ করে দিয়েছে। এখন এই ব্যাপারে তো আমরা পুলিশের ভাষ্য দেখতে পারতাম, মেট্রোপলিটনের চিফের ভাষ্য দেখতে পারতাম যে না, এই ছবিটা যে সেই বলতেছে সঠিক না। আমাদের পুলিশ রেকর্ড বলে আসিফ মাহমুদ সাহেব অর্ডার থেকে অর্ডার পর্যন্ত বা এই দিন ঘরের বাইরে যায় নাই, ম্যাটার এন্ডস, বিষয়টা এখানে শেষ হয়ে যায়। কিন্তু খেলাটা খেলানো হচ্ছে। আমার মনে হয় একটা ছেলে চাঁদাবাজি করছে, ধরলাম অপু সাম্মিদের বাড়িতে চাঁদাবাজি করছে, এমন কি হয়েছে যে একেবারে সারা জাতীয় নিউজ করতে হবে? এর চেয়ে বড় চাঁদাবাজি ঢাকা শহরে আরো হচ্ছে না? আপনি গত 1 বছরে একটা পুলিশ অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? সামরিক বাহিনীর একটি অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? প্রশাসনের একটি অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? ঢাকার মেয়রের দায়িত্ব যারা পালন করতেছেন, যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন, তারা কি পরিমাণ চাঁদা নিচ্ছে তার খবর আপনি দিয়েছেন? না দিয়ে আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, 2, 3, 5 জনের যারা ছিল, সেই 5 জনের মধ্যে আপনি আঘাত করে বসলেন। 4 জনকে আপনি কক্সবাজার নিয়ে কবর দিয়ে দিলেন, জ্যান্ত কবর দিয়ে দিলেন তাদেরকে। তারা জ্যান্ত মৃত মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনি গত এই 1 সপ্তাহে 5 তারিখ থেকে নিয়ে আজকে এই 14 তারিখে আপনি এদের কোনো অস্তিত্ব দেখেছেন? তাদের মিডিয়াতে কোনো নাম দেখেছেন? কোনো বক্তব্য দেখেছেন? একইভাবে আপনি আসিফ মাহমুদকে আক্রমণ করলেন। আসিফ মাহমুদ তো আমার গর্বের অংশ, এই বিপ্লবের অংশ। এই বিপ্লবকে যারা ধারণ করেছে, এই বিপ্লবকে যারা বাস্তবায়িত করেছে, তার একটি অন্যতম হিরো, অন্যতম নায়ক হলো আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ নিজে আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট, আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট, এগ্রি। আওয়ামী লীগ বলতে পারে আসিফ মাহমুদ খারাপ, আসিফ মাহমুদ এই, আসিফ মাহমুদ চোর বলতে পারে, বিকজ তার শত্রু। কিন্তু আমি কেন বলবো? আসিফ মাহমুদ যখন নিজে সংবাদ সম্মেলন করে, বলেন যে আমি নীলা মার্কেটে গিয়ে হাঁস খাই ভোর রাত্রে, না হলে আমি ওয়েস্টিন এসে খাই, এমন কি মানে কি এমন কি আলাদিনের চেরাগ যে সরকারের একজন উপদেষ্টা
ভোর রাত্রে নীলা মার্কেটে গিয়ে হাঁস পার্টি করতে হবে, না হইলে এসে দেখেন, ওয়েস্টিনে খাইতে হবে। এখন তার প্রেক্ষাপটটা তো আমরা চিন্তা করতে হবে। সে তো বলে নাই যে সে তো উপদেষ্টা হিসাবে এখন যে বেতন পায়, জি সে যদি রাতে 2টা-3টা পর্যন্ত সচিবালয়ে কাজ করে, সে তো বলেছে আমি কাজ করি, 2টা-3টা পর্যন্ত কাজ করি, অনেক সময় ঘরে এসে আমার খাবার থাকে না। এটা কিন্তু আপনার এটা দেখতেছেন না কেন? তার ঘরে খাবার নাই, এটা দেখতেছেন না কেন? আর সেখানে নীলা মার্কেটে গিয়ে হাঁস খাওয়া তো কোটি কোটি টাকার ব্যাপার না। না, নীলা মার্কেট নীলা পরে তো আবার মার্কেটে গিয়ে, ওয়েস্টিনের কথা বলছেন। না নীলা মার্কেটে তো খুব না, নীলা মার্কেট একটা লোক সিম্পল একটা উপদেষ্টা যদি নীলা মার্কেটে তার লোকজন নিয়ে খেতে যায়, এটা তো সিম্পলিসিটির লক্ষণ, এটা তো সরলতার লক্ষণ। আর ওয়েস্টিন হোটেলে গিয়ে যদি খায়, ওয়েস্টিন তো আওয়ামী লীগের হোটেল, আওয়ামী লীগের মালিকের হোটেল, সেখানে গুলশানে তার সে যদি যায়, ওখান থেকে নীলা মার্কেট না পায়, খেতে আসে, সে তো ওয়েস্টিনে খাওয়ানোর মতো আর্থিক সঙ্গতি তার তো আছে, বুঝতে পারছেন না? কাজে আপনি যে ভাই যারা বলতেছেন জি ভাই, এই যে আপনার চোখে সে বিএনপি, আপনি যে বলতেছেন বিএনপি ওখানে গেছে, ভাই আপনার চোখে বিএনপি, আপনার চোখে তারা বিএনপি, কিন্তু তারা তো বিএনপি না। আপনার চোখে আপনি তাদেরকে মনে করেন বিএনপি, কিন্তু ওরা তো বিএনপি না, ওরা বিএনপি ভিতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি, জি যা অনেকে আমাদের মধ্যে আছে, তারা তো বিএনপি না, বুঝতে পারছেন না? স্বাধীনতা বিরোধী অনেক হ্যাঁ শক্তি জি বিএনপির মধ্যে ঘাটতি আছে, তাদেরকে দেখে আপনি বলতেছেন তারা বিএনপি। তারা কেউ বিএনপি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তার জন্য যদি বিএনপি লোকের আমাকে ফাঁসি দেয়, দিবে, কিন্তু বিএনপি কোন লোক সেখানে যায় না। যারা একেবারে যাচ্ছে, যেই যাচ্ছে, সে কিন্তু ওই ঘাপটি মেরে থাকা লোক, সে যেই হোক, এমনকি স্থায়ী কমিটির কেউ হয়ে থাকে, স্থায়ী কমিটির কেউ হয়ে থাকে, সেও কিন্তু ঘাপটি মারা লোক, ঘাপটি মারা লোক। আচ্ছা খন্দকার জি মুস্তাক ওই বঙ্গবন্ধুর মৃত্যুর 5 মিনিট আগে বিশ্বাস করে নাই যে খন্দকার মুস্তাক শেখ মুজিবের বিরুদ্ধে। নিহত হওয়ার পরে বুঝতে পেরেছে এই সেলুকাসের মতো, হ্যাঁ ব্রুটাস, তুমিও আমার বিরুদ্ধে। হ্যাঁ, সেই ব্রুটাসের গল্প, সেই ব্রুটাসের গল্প শেক্সপিয়ারের সেই নাটকের ডায়লগ কে না জানে? ব্রুটাস মানে কি তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যখন তাকে সবাই মারতে আসলো, সেই মৃত্যু ওই গ্রুপের মধ্যে যখন ব্রুটাসকে দেখলো, তখন সে জুলিয়াস সিজার বলল, ব্রুটাস তুমিও এখানে, তুমিও মারতে আসলে আমাকে। কাজে দলের মধ্যে যে কারা ব্রুটাস, কারা যে মুস্তাক, এটা বুঝতে আমাদের অনেক সময় লাগে, অনেক সময় লাগে। একেবারে আজকে আমার নেতা তারেক রহমান সাহেব কাদের ভুলের কারণে উনাকে আজকে দেশান্তরে থাকতে হয়েছে, উনি জেনেছেন, জানেন, এখন পরিষ্কার জানেন। কাজে ব্রুটাসদের অভাব কোনোদিন বাংলাতে তো হয় না, এবং যত বড় বড় নেতারা হয় হোক, ভাই নেতারা প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে গেলে তো দলের মধ্যে কোন দল সৃষ্টি হবে, প্রতিবাদ করলে তো ওই নেতাটাকে আপনার টার্গেট করবেন। সবাই তো মেজর আক্তার না রে ভাই, রফিক ইসলাম ভুইয়া, সবাই তো মেজর আক্তার না, যে নিজের অস্তিত্ব চিন্তা করে না, যেটা তার চোখে ধরা পড়ে সেটা সে পরিষ্কার করে সবার সামনে বলে। আমরা জানি তো আপনারা কারা। বিএনপি তো আমরা 40 বছর ধরে বিএনপি করি, এই বিএনপির জন্মদিন থেকে আমরা, বুঝছেন না, লোকটা টুকায় এনে বিএনপি করাইছি। যারা বিএনপি করেন তারা তো বিভিন্ন দলের লোক ছিলেন, যারা আজকে বড় নেতারা, টুকায় এনে তো বিএনপিতে ঢুকাইছি। আমরা তো জানি আমরা বিএনপি বহিষ্কৃত থাকবো, তাতে কোনো আসে যায় না। আপনার বিএনপির নাম একেবারে। আমি একটা প্রশ্ন করি, যে কথাটা বলছেন আমি শেষ করি। কাজেই যারা আজকে এই বঙ্গবন্ধুর বা 15 আগস্টের জন্য বিদেশি সঞ্চয় করছে, তারা কিন্তু এই সরকারের বন্ধু নয়, তারা দেশটাকে একটা বিপদ দিকে নিয়ে যাচ্ছে। আজকে 32 নম্বরকে ভেঙে এই সরকার তো কোনো ইতিবাচক কিছু অর্জন করতে পারে নাই, বরঞ্চ মানুষের কাছে বিতর্কিত হয়েছে, তাদের অবস্থানটাকে দুর্বল হয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান অনেক শক্তিশালী হতো যদি এই 32 নম্বরের ঘটনাটা না ঘটতো। এই দায়িত্ব তো ওনার উপরে পড়েছে, আগামীতে ওনাকে তো জবাব দিতে হবে একদিন না একদিন, এই 32 নম্বর কেন ভাঙ্গা হলো। এই দিন তো দিন না রে ভাই, আজকের দিনটাই তো দিন না। এই যে আমরা কথা বলতে বলতে এই 14 আগস্ট চলে যাচ্ছে, 2025 সনের 14 আগস্ট আর জীবনে ফিরে আসবে না, কিন্তু 25 আগস্ট আসবে, 26 আগস্ট আসবে, 27 আগস্ট আসবে, আবহমান কাল থেকে আগামী দিন আসবে, গত দিন আর কোনদিন ফিরে আসবে না, বিগত দিন চলে যাবে। কাজে ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করবেন না। ইতিহাসকে যারা মানে নাই, তারা ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে। আজকে
বঙ্গবন্ধু তার ভুল বলেন, যাই কিছু বলেন, তার প্রায়শ্চিত্ত উনি রক্ত দিয়ে, জীবন দিয়ে করে গেছেন। তারপরেও মৃত ব্যক্তিকে নিয়ে আমাদের এই ধরনের আলোচনা করা, এটা আমি মনে করি এটা অনুচিত, এটা করা উচিত না। আর যারা করেছেন তাদেরকে আমরা পাই না। কাজে আসেন আমরা আগামী সামনে আগাই। আমি কোনো অবস্থাতে একমত না যে কাউকে যে মৃত্যু দিবস পালন করতে দিবেন না, এইটাতে আমি, কেউ বাড়াবাড়ি করতে পারে, কেউ বেশি করতে পারে, মৃত্যু দিবস পালন করতে গিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু মৃত্যু দিবস পালন করতে দেবেন না একজন মুসলমান হিসাবে আমি এটা মেনে নিতে পারবো না এবং মেনে নিব না।